দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে টপিকটা নিয়ে আজকে আমি কথা বলবো, জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 8, অষ্টম অধ্যায়, রেচন প্রক্রিয়া, প্রসেস অফ এক্সক্রিশন, রেচন প্রক্রিয়া। ওখান থেকে স্পেশালি এক্সক্রিশন, রেচন এন্ড স্ট্রাকচার অফ হিউম্যান কিডনি, মানুষের যে বৃক্ষের যে গঠন, রেচন প্রক্রিয়া। দেখো, যদিও তোমাদের বই বা ইংলিশ ভার্সনে এক্সক্রিটরি সিস্টেম লিখেছে। সিস্টেম হলো তন্ত্র, প্রসেস হলো প্রক্রিয়া, মেথড হলো প্রক্রিয়া, ওইটা হলো প্রক্রিয়া। যাই হোক, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। বাংলায় রেচন প্রক্রিয়াই লিখেছে, এই জন্য আমি প্রসেস অফ এক্সক্রিশন লিখলাম। রেচন তন্ত্র হলে এক্সক্রিটরি সিস্টেম লেখা যায়। ওখান থেকে স্পেশালি রেচন, শুরুতে রেচনটা কি এবং মানব বৃক্ষের যে গঠন, এটা নিয়ে আলোচনা করব। এটা উচ্চারণে একটু সতর্ক হতে হবে। এটা ক্ষীয় বৃক্ষ ট্রি নয়, কয়ে সংযুক্ত ক, একটু লাইটলি উচ্চারণ করলে আমার মনে হয় সঠিক হতে পারে। বৃক্ষ, হ্যাঁ, বৃক্ষ নয়, বৃক্ষ। ওকে, দেখো অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া লিখেছে। তোমাদের বই থেকে আমি এটা স্ন্যাপশট নিয়ে সেট আপ দিয়েছি। শরীরের ভিতরে উপস্থাপনের উপযোগী কিডনি আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর শুভ রায়। এই কিডনি বিকল হলে তার বিকল্প একটা ব্যবস্থা হিসেবে কৃত্রিম আর্টিফিশিয়াল এইটাই কিডনি। এটা হচ্ছে মূত্রাশয়, ইউরিনারি ব্লাডার, যেটা মূত্রথলি আর কি, মূত্রথলে এই কিডনি দ্বারা ব্লাডটা পরিশ্রুত হয়ে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল এখানে জমা হতো। কিডনি যেহেতু সে কাজটা করতে পারছে না, এখন এই বিকল্প মেশিন তৈরি করেছে, এটার মাধ্যমেই রক্তটা পরিশোধিত হবে বা হয়। দেখো কি বলছে, আমরা শুরু থেকে একটু আসি। জীবদেহে কোষের ভিতরে একটু খেয়াল করো, জীবদেহে কোষের ভিতরে অসংখ্য রাসায়নিক ক্রিয়া ঘটে, এটা আমরা সবাই জানি। প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটছে। এতে জীবদেহের শারীরবৃত্তীয় কাজগুলো সুচারুরূপে সম্পাদ্য হয়। শারীরবৃত্তীয়, এই যে জীবদেহের অভ্যন্তরে কোষ, কলা, অঙ্গ কিংবা তন্ত্রের মধ্যে প্রতিনিয়ত যে সকল ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সেটাই শারীরতাত্ত্বিক, শারীরবৃত্তীয়, ফিজিওলজিক্যাল ক্রিয়া বিক্রিয়া, অ্যাকশন এন্ড রিঅ্যাকশনস। এর ফলে জীব কিন্তু বেঁচে থাকে। রাসায়নিক ক্রিয়ার ফলে উৎপন্ন কিছু পদার্থ দেহের জন্য অপরিহার্য, আবার কিছু পদার্থ দেহের জন্য ক্ষতিকর। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, আমরা সেটা করি। এই ক্ষতিকর পদার্থগুলো দেহ থেকে বের করে দেওয়া খুবই জরুরি। যেমন শ্বসনের সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড, যাই হোক, রক্ত এই কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে যায় এবং ফুসফুস থেকে দেহের বাইরে নির্গত হয়। কেন? যখন রেসপিরেশন বা শ্বসনিক প্রক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ কোষের মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে সঞ্চিত খাদ্যবস্তুটা ভাঙে এবং এনার্জি প্রডিউস করে। বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানিটা প্রডিউস হয়। এই কার্বন ডাই অক্সাইডটা দেহের জন্য ক্ষতিকর, কারণ সেই কার্বন ডাই অক্সাইড দেহে থেকে থাকলে সেটা দেহের প্রয়োজনীয় এনজাইম, প্রোটিন বিনষ্ট করে দেয়। যার কারণে কার্বন ডাই অক্সাইডটাকে দেহ থেকে বের করে দিতে হয়। এই বের করে দেওয়ার জন্য এটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। পরিবাহিত হয়ে, এটা আমি গ্যাসীয় বিনিময়ে পড়িয়েছি, এক্সচেঞ্জ অফ গ্যাসেসে পড়িয়েছি। কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসে চলে আসে এবং ফুসফুস থেকে এটা দেহের বাইরে চলে যায়। একইভাবে বৃক্ষ বা কিডনি, এটা বৃক্ষ পড়বে না, লাইটলি পড়ো, বৃক্ষ বা কিডনি নাইট্রোজেন গঠিত বর্জ্য অতিরিক্ত অম্ল শরীর থেকে বের করে দেয়। আমরা যে প্রোটিনধর্মী খাবার খাচ্ছি, সেই প্রোটিনধর্মী খাবার বিপাক ক্রিয়ার ফলে সেখানে নাইট্রোজেনাস ওয়েস্টেজ, বর্জ্য উপাদান তৈরি হয়। যেমন ইউরিয়া, ইউরোক্রোম, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, এই জাতীয় উপাদানগুলো প্রডিউস হয়। সেগুলো দেহের জন্য ক্ষতিকর এবং এগুলো দেহ থেকে বের করে দিতে হয়। এবং কিছু অম্ল, ওই যে ইউরিক অ্যাসিড বললাম না, এগুলো দেহ থেকে বের করে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং বের করেও দেয়। এই কাজটা করে কিডনি বা বৃক্ষ। এই অধ্যায়ে দেহ থেকে বৃক্ষ কর্তৃক ঘটিত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং বৃক্ষের নানা রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যাক এটা আমার দরকার নাই। দেখো,
এটা তোমরা একটু পরে নিও। রেচন প্রক্রিয়া এই অধ্যায়টা পড়লে আমরা কি কি শিখতে পারবো সেটা বলে আমি টাইমটা নষ্ট করতে চাচ্ছি না। বই থেকে নেওয়ার সুযোগ হয়েছে তাই নিয়েছি এবং দিয়েছি, তোমরা একটু দেখে নিও জাস্ট। আর মনে রাখবা পরীক্ষার প্রিপারেশনের জন্য এই যে লার্নিং আউটকামস গুলো একটু দেখে নিলে, শিক্ষণ ফলটা একটু দেখে নিলে সুবিধা হয়। এর বাইরে থেকে প্রশ্ন হয় না। লার্নিং আউটকামস গুলো কি কি আছে সেভাবে তোমার প্রিপারেশনটাকে ডিজাইন করবে, তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবে এবং সাকসেস হবে। রেচনটা কি প্রথমত সেটি আমরা জানবো। এইটাই হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র। মানুষের রেচন তন্ত্র হচ্ছে এটাই। রেচন বিষয়ে আমি একটু বলি। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া। তোমরা জানো যে শারীরতাত্ত্বিক যে প্রক্রিয়া সেটাই জৈবিক প্রক্রিয়া, শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া সেটাই জৈবিক প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল যে প্রসেসেস তারই এগুলি হলো জৈবিক প্রক্রিয়াগুলো আর কি। তাহলে দেখো, রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়। বিপাক আবার এদিকে জৈবিক, আসলে এই দুটোর মধ্যে খুব পার্থক্য নাই, বিষয়গুলো একই। তারপরও বিপাক যেহেতু বলেছে আমি এটাকে আরেকটু ব্যাখ্যা করি, খোলাসা করি তোমাদের সামনে। বিপাক শব্দটাকে তোমরা ইংরেজিতে বলতে পারো মেটাবলিজম। ওই মেটাবলিজমটাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অ্যানাবলিজম আর একটি হচ্ছে ক্যাটাবলিজম। এই অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম দুটোকে মিলিতভাবে আমরা বলতে পারি মেটাবলিজম ইন ইংলিশ, বাংলাতে বলতে পারি বিপাক। এনাবলিজম কি ক্যাটাবলিজম কি, এই যে কোষ কলা কিংবা অঙ্গ কিংবা তন্ত্র এর অভ্যন্তরে প্রতিনিয়ত যে ক্রিয়া বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে, এর কিছু হচ্ছে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক, কিছু হচ্ছে ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক। এই যে যেমন এই রেচনটা কিন্তু ডিস্ট্রাকটিভ। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। এই কনস্ট্রাকটিভটাকে বলা হচ্ছে অ্যানাবলিজম বা উপচিতি এবং ডিস্ট্রাকটিভটাকে বলা হচ্ছে ক্যাটাবলিজম বা অপচিতি। যেমন উদ্ভিদের ক্ষেত্রে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, এটা একটা অ্যানাবলিজম বা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক। রেচনটা হচ্ছে ভাঙনমূলক, যেটা উদ্ভিদে নাই, এটা হয়তো আমরা প্রাণীতেই পেয়ে থাকি। এই যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক অর্থাৎ উপচিতি এবং অপচিতি, অর্থাৎ অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম দুটাকে মিলিতভাবে বলা হয় বিপাক। আর বিপাকীয় ক্রিয়াগুলোই তো মূলত জৈবিক ক্রিয়া বিক্রিয়া ও শারীরতাত্ত্বিক ক্রিয়া বিক্রিয়া। সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে একটু বিপাকের ক্ষেত্রে ওই জিনিসটা একটু উল্লেখ করে দিতে হবে যে সজীব কোষ কলা অঙ্গ কিংবা তন্ত্র অভ্যন্তরে প্রতিনিয়ত কিছু ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। এ সকল ক্রিয়া বিক্রিয়ার কিছু হচ্ছে গঠনমূলক, কিছু হচ্ছে ধ্বংসাত্মক। দুটাকে মিলিতভাবে বলা হয় বিপাক। আর এইখানে এই দুটাকে আলাদা করে বলতে হবে না, এখানে সরাসরি বলে দাও সজীব কোষ কলা অঙ্গ কিংবা তন্ত্রের অভ্যন্তরে সংঘটিত যাবতীয় ক্রিয়া বিক্রিয়াই হলো জৈবিক বা শারীরতাত্ত্বিক বা শারীরবৃত্তীয় ক্রিয়া বিক্রিয়া। এই যে রেচন সেরকম একটি বিপাকীয় প্রক্রিয়া। আমিষ জাতীয় খাদ্যবস্তু পরিপাক, পরিপাকটাও বিপাক, বা বিপাক নয় পরিপাক। বিপাক বলতে সমস্ত ক্রিয়া বিক্রিয়াকে বোঝায়, গঠনমূলক ধ্বংসাত্মক। বাট পরিপাকটা এক ধরনের ক্রিয়া বিক্রিয়া, সেই পরিপাকটা বিপাক, বিপাক নয় পরিপাক। শ্বসনটাও বিপাক, রেচনটাও বিপাক, পরিপাকটাও বিপাক, সংবহনটাও বিপাক, প্রজননটাও বিপাক, এইভাবে আর কি। বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বর্জ্য, এই যে আমরা প্রোটিনধর্মী খাবার গ্রহণ করছি সেখানে এটা যখন পরিপাক হয়, পাচিত হয়, এরপর যে বিপাকীয় ক্রিয়াগুলো আছে সেখানে নাইট্রোজেনাস কিছু স্ট্রেস তৈরি হয়। সেই বর্জ্য উপাদানগুলো নাম আমি বলেছি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ইউরোক্রোম, এই জাতীয় পদার্থগুলো বের করে দেওয়া হয়। এবং দেহের এই বর্জ্য পদার্থগুলো শরীরে কোনো কারণে জমতে থাকলে নানা রকমের অসুখ দেখা দেয়, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে রেচন তন্ত্র বলে। এখানে দুটো বিষয়, একটা রেচন, একটা রেচন তন্ত্র। রেচন হলো বিপাক ক্রিয়ার ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত তরল, একটা কথা এখানে লিখে নেই, যাই হোক, ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো দেহ থেকে দ্রুত এবং নিয়মিত নিষ্কাশন করাকে বলা হয় রেচন। আবার বলছি, বিপাক ক্রিয়ার ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহ থেকে দ্রুত এবং নিয়মিত নিষ্কাশন করাকে বলা হয় রেচন। অর্থাৎ বিপাক, বিপাক একটা বিষয় মনে রাখবা, নাইট্রোজেন গঠিত একটা বিষয় মনে রাখবা, এবং ওয়েস্টেজ বর্জ্য ক্ষতিকর এটা দেহ থেকে বের করে দেওয়া, এটা হলো রেচন। যে তন্ত্রের মাধ্যমে, এই তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পাদিত হয় তাকে রেচন তন্ত্র বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। শরীরের অতিরিক্ত পানি, লবণ এবং জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ষ দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। মানবদেহের রেচন অঙ্গ হলো কিডনি অথবা বৃক্ষ, আর বৃক্ষের একক হলো নেফ্রন। মনে রাখবে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন হবে। এই যে মানব কিডনি, মানব কিডনির যে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট হলো নেফ্রন।
যেখানে বলছিলাম এর পরের স্লাইডে তোমরা দেখো, তবে এখান থেকে একটা বিষয় মনে রাখবা, মানবদেহের রেচন অঙ্গ হলো কিডনি অথবা বৃক্ষ, আর বৃক্ষের একক হলো নেফ্রন। এইটা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষায় প্রশ্ন হবে। তারপর স্লাইডে যায়, রেচন পদার্থগুলো কি। দেখো, রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে বোঝায়। মানবদেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। মূত্রের প্রায় 90% উপাদানই হচ্ছে পানি, এগুলো মনে রাখতে হবে। অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ। ইউরোক্রোম, খেয়াল করো, এটা পরীক্ষায় প্রশ্ন হয়। ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়, এটা যেন মনে থাকে। আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, আবার ফলমূল এবং তরিতরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয়। খেয়াল করো, আমিষ খাবার অম্লমূত্র তৈরি করে, এবং সবজি জাতীয় ভেজিটেবলস, ফলমূল, এরা কি করে? ক্ষারীয় মূত্র, অ্যালকালাইন মূত্র তৈরি করে। এই যে কিডনিতে আসো, বৃক্ষ দেখো, এই এই এটা হচ্ছে পরিপূর্ণ একটা বৃক্ষ, এটা হচ্ছে একটা আংশিক একটা, এটা অনেকটা 3 ডাইমেনশনাল বলা যায়। একটা পোর্শন একটু সেকশন করে দেখানো হয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করব। কিডনি বা বৃক্ষ দেখো, মানবদেহের উদর গহ্বরের পজিশনটা খেয়াল করো। উদর হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, উদর গহ্বর পিছনের অংশে, হ্যাঁ খেয়াল করো, তোমার পেটের পিছনের অংশে উদর গহ্বর, অ্যাবডোমিনাল ক্যাভিটির পিছনের অংশে, মেরুদণ্ডের দুদিকে, এই যে ব্যাকবোন যে চলে গেছে তার দুপাশে, এবং শরীরের উপর থেকে চিন্তা করলে তোমার যে থোরাসিক কেজ বা বক্ষ পিঞ্জর, সেই বক্ষ পিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ষ অবস্থান করে, এটা খেয়ে দিয়ে জোরে পড়বে না, আমার পড়াতে হয়তো ভুল হতে পারে, কিন্তু সাইলেন্টলি করে একটু, বৃক্ষ, বৃক্ষ নয় বৃক্ষ, দুটি বৃক্ষ অবস্থান করে। প্রতিটি বৃক্ষ দেখতে শিম বিচির মতো এবং এর রং লালচে হয়। বৃক্ষের বাইরের পার্শ্ব উত্তল, এই যে এই পাশটা বাইরের দিক, এই যে এটা হচ্ছে উত্তল, কনভেক্স, উত্তল, এবং ভেতরের পার্শ্ব অবতল, এই যে কনকেভ, এই ভেতর দিকটা অবতল হয়। অবতল অংশের ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে, এটা পরীক্ষায় প্রশ্ন হবে। এই যে নাভির মতো যে স্ট্রাকচারটা, অবতল অংশের যে ভাঁজ, এটাকে বলা হয় হাইলাম আর হাইলাস। পরীক্ষায় প্রশ্ন হয় হাইলাম বা হাইলাস কি, বলতে হবে বৃক্ষের অবতল অংশের ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে। হাইলামের ভিতর থেকে ইউরেটার, এই যেটা, এই দেখো, এই যেটা ইউরেটার, এটা বাংলা একটা শব্দ আছে, তোমাদের বইয়ে নাই খুব সম্ভবত, গবিনী, না থাকলে জানার বা করার দরকার নাই। ইউরেটার, হাইলামের ভেতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা, যেটা এই দেখো কোন দিকে দেখাচ্ছে, রেনাল শিরা বেরিয়ে আসে বা বের হয়, এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে, এই যে রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করলো। দুটি বৃক্ষ থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। মূত্রাশয় কোনটা, আগের স্লাইডে খুব সম্ভবত আছে, এই যেটা হচ্ছে মূত্রাশয়, এই যে ইউরেটার, দুটা বৃক্ষ থেকে দুটা ইউরেটার বেরিয়ে মূত্রথলিতে প্রবেশ করলো। এখানে মূত্রটা জমা থাকে এবং একসময় মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, এবং ইউরেথ্রা বা মূত্রনালীর মাধ্যমে মূত্রটা শরীর থেকে বেরিয়ে গিয়ে বডিটাকে লোড ফ্রি করে। এই যে দেখো, এরপরে আসো কি বলছো, আমরা এখানেই পড়ছিলাম, মানবদেহের উদর গহ্বরের পিছনের অংশে, মেরুদণ্ডের দুদিকে, বক্ষ পিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ষ অবস্থান করে। প্রতিটি বৃক্ষ দেখতে শিম বিচির মতো এবং এর রং লালচে হয়। বৃক্ষের বাইরের পার্শ্ব উত্তল এবং ভেতরের পার্শ্ব অবতল হয়। অবতল অংশের ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে। হাইলামের ভিতর থেকে ইউরেটার, যেটা দেখিয়েছি আমি আগে, এবং রেনাল শিরা বের হয়, এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। দুটি বৃক্ষ থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। এই অংশটা, এই ইউরেটারের যে প্রশস্ত অংশটা, এটা হলো পেলভিস, এটা হলো পেলভিস, এই যে দেখো পেলভিস বলে। পরীক্ষায় প্রশ্ন হবে পেলভিস কি, এই যে বৃক্ষের যে ইউরেটার, তার যে প্রশস্ত অংশ হাইলাম অঞ্চলের, সেটাকে বলা হয় পেলভিস। বৃক্ষ সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় ফাইব্রাস আবরণ দিয়ে বেষ্টিত থাকে, একে বলে রেনাল ক্যাপসুল। এই আবরণটা টোটাল পুরুষ কিডনি, এই যে উপরে যে আবরণ, সে ক্যাপসুল মানে আবরক, ক্যাপসুল মানে আবরক। আমরা যে ট্যাবলেট খাই, আমরা যে ক্যাপসুল খাই, সেই ক্যাপসুলটা আসলে একটা ঔষধ। ক্যাপসুলটাকে তোমার 2 আঙ্গুলের মাঝখানে রেখে একটু নাড়াচাড়া করলে ভিতরে একটা রিনিঝিনি শব্দ পাবে, ওইটাই কিন্তু ঔষধ। ভেতরে যেটা আছে, উপরেরটা হচ্ছে আবরক, উপরেরটা ক্যাপসুল। আমরা ক্যাপসুল খাচ্ছি না, আমরা ঔষধটা খাচ্ছি।
টেট্রাসাইক্লিন, এমপিসিলিন ওষুধটা যেটা নাম, সেই ওষুধটাই আমরা খাচ্ছি। এবং উপরেরটা হচ্ছে বায়ুরোধী করার জন্য, ওই ওষুধটাকে বায়ুরোধী করার জন্য একটা আবরণ দিয়ে আবৃত করে রেখেছে। ঠিক এই যে বৃক্ষের উপরের যে আবরণ, সেই আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল, বৃক্ষীয় আবরণী। আসো এখানে আমরা দেখি, এই যে একটা বৃক্ষের ছবি দেখিয়েছি, এটা হচ্ছে কি রেনাল ধমনী, এটা রেনাল শিরা, এটা ইউরেটার। এরপর দেখো নেফ্রন। নেফ্রন এটার উপর একটা ক্লাস নেব। এটা আসলে বৃক্ষের গঠন এবং কাজের একক। এই নেফ্রনের একটি অংশ হচ্ছে সংগ্রাহী নালী। এখানে সংগ্রাহী নালিকাটা আসলে জুৎসই ভাবে দেখানো সম্ভব, অনেক সময় নাও হতে পারে। এই সংগ্রাহী নালী এবং নেফ্রন মিলে কিন্তু তৈরি করে ইউরিনিফেরাস টিউবিউলস। সেই ইউরিনিফেরাস টিউবিউলস কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নেফ্রন, একটা হচ্ছে কালেক্টিং টিউবিউলস। যাই হোক, বৃক্ষের তুলনামূলক বাইরের দিকের অংশটাকে বলা হয় কর্টেক্স এবং ভেতরের দিকের অংশটাকে বলা হয় তুলনামূলক মেজুলা। মেজুলা এই আবরণটাই হচ্ছে ক্যাপসুল। এখানে দেখিয়েছি আবরণটায়। পেলভিস তো আগেই বলেছি, রেনাল পিরামিড। এই যে মনে করো, যে খেয়াল করে পিরামিডটা পরে একটু পরে বোঝাচ্ছি। এই যে নেফ্রন গুলো একত্রে মিলিত হয়েছে কতগুলো পিরামিড গঠন করে। তারা আবার, এটা কিন্তু অগ্রভাগ, এটা পশ্চাৎ ভাগ। এই অগ্রভাগে তারা আবার সূক্ষ্ম শুরু হয়ে যায়, এটাকে প্যাপিলা বলে। রেনাল প্যাপিলা গঠন করে, একটু পরে আমরা দেখব। দেখো, ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স, তুলনামূলক বাইরের দিকে অংশটা কর্টেক্স, ভেতরের অংশকে মেডুলা বলে। উভয় অঞ্চলই যোজক কলা, কানেকটিভ টিস্যু এবং ব্লাড ভেসেল বা রক্তবাহী নালী দিয়ে গঠিত। এগুলো মনে রাখতে হবে, মুখস্থ বিষয়। উভয় অঞ্চল অর্থাৎ কর্টেক্স এবং মেডুলা উভয় অঞ্চল কানেকটিভ টিস্যু এবং ব্লাড ভেসেল দিয়ে গঠিত। মেডুলায় সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে, যেগুলো 1 2 3 4 5 6টা পর্যন্ত দেখানো হয়েছে। সচরাচর 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। এই যে এটা প্যাপিলা, এখানে আছে কিনা কি জানি, দেওয়া হয়নি। এই অংশটা প্যাপিলা, এই অংশটা প্যাপিলা, এই অংশটা প্যাপিলা। টোটাল শেপটা পিরামিডের মতো। এগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড। কাকে বলছে দেখো তো, ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভিতরের অংশকে মেডুলা বলে। উভয় অঞ্চলে যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। মেডুলায় সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। এসব প্যাপিলা সরাসরি এই পেলভিসে এসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্ষে বিশেষ এক ধরনের নালিকা থাকে, যাকে ইউরিনিফেরাস নালিকা বলে। এর আগে আমি বলেছি, প্রতিটি ইউরিনিফেরাস নালিকা কি আছে, নেফ্রন এবং সংগ্রাহী নালিকা। নেফ্রন বৃক্ষের গঠন ও কাজের একক এবং তার সাথে আছে কালেক্টিং টিউবিউলস। এই দুটি প্রধান অংশে বিভক্ত। নেফ্রন মূত্র তৈরি করে আর সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্র বহন করে। এইখানে আছে। নেক্সট একটা ক্লাস যখন আমরা নেফ্রনের গঠন পড়বো, তখন বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে আসলে পরিষ্কার করে বোঝা যাবে না, তারপরে যতটুকু পারা যায় আর কি। এই যে এটাই হচ্ছে একক, এটা নেফ্রন। নেফ্রনের সাথে আরো একটা নালী যুক্ত আছে, কালেক্টিং টিউবিউলস। দুটাই মিলিতভাবে গঠন করে কি গঠন করে, ইউরিনিফেরাস টিউবিউলস। যাই হোক, আসি পরের ক্লাসে। মোটামুটি এখানে শেষ করি। শেষ করার আগে একটা হোমওয়ার্ক দিতে চাই। মানব বৃক্ষের গঠন বর্ণনা করো। মানব হিউম্যান কিডনির স্ট্রাকচার, গঠন মানে ক্লারিফাই করতে বলে দিয়েছি। ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ হিউম্যান কিডনি। এখানে শেষ করব। তো যাক, তো তোমাদেরকে আমি অনুরোধ করব, প্রতি মাসের 3rd এবং 4th থেকে ক্লাস 10 তোমাদের সাথে আমার ক্লাস থাকে 11:30টায়, তোমরা অ্যাটেন্ড করবা। এই জন্য নতুন করে আমি কোনো নোটিফাই করবো না, কোনো নোটিশ ইস্যু করবো না, কারণ এটা শিডিউল। তো এস পার শিডিউল তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবা। কোনো কারণে বরং আমি ক্লাস নিতে না পারলে সেটা তোমাদেরকে আগেভাগে জানিয়ে দেবো এবং ভিন্ন কোনো সময় ক্লাসটা নিয়ে সেটা কভার আপ করবো। বাট শিডিউল তোমরা, আমি ক্লাস 10-এর ছেলে মেয়েদেরকে বলছি, এবং আমি দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে টিচাররা প্রায় তোমাদেরকে নোটিশ দিচ্ছে। কেন? আমরা তো শিডিউল দিয়েছি, সেই শিডিউল অনুযায়ী তোমরা অ্যাটেন্ড করো। হ্যাঁ, এটাও বলে রাখি, কোনো কারণে আমি নিতে না পারলে অ্যাকর্ডিং টু শিডিউল, তখন আমি তোমাদেরকে অবশ্যই সেটা ইনফো করবো। বাট আদারওয়াইজ আমার শিডিউল সবসময় তোমাদেরকে আগে যে শিডিউল সাপ্লাই করা হয়েছে, প্রোভাইড করা হয়েছে, সেটা বহাল থাকলো। যাক, আর বেশি কথা বলছি না, তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো, নিয়মিত ক্লাসগুলো দেখো, এবং এভাবে লেখাপড়া চালিয়ে যেতে হবে। করোনা সিচুয়েশন কবে যে ভালো হবে সেটা আসলে অন্তত আমার পক্ষে বলা সম্ভব না। তবে তারপরেও আমরা স্রষ্টার কাছে, প্রভুর কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, বুদ্ধের কাছে প্রার্থনা করব, খ্রিস্টের কাছে প্রার্থনা করব, যেন খুব দ্রুত এই ধরনের একটা মহামারী, অতিমারি থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, মুক্তি দেন, রেহাই দেন, এবং সবকিছু যেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আসলে দীর্ঘদিন ক্লাস থেকে দূরে আছি, এটা এখন একেবারে বিড়ম্বনার মতো হয়ে গেছে, আর ভালো লাগছে না। এই অবস্থা থেকে আমরা সবাই মুক্তি চাই। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, সুস্থ থাকো, বাসায় থেকো, ভালো থেকো, বাইরে যাবে না, একান্ত যেতে হলে মাস্ক পরো।
অল দ্য বেস্ট, বাই বাই। যে কথাগুলো বলি, যত পড়ো তত বড়। ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক। রিড অল দ্য টাইম, নলেজ রুলস দ্য ওয়ার্ল্ড। দ্য মোর ইউ রিড, দ্য গ্রেটার ইউ আর। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।